সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি সুবীর পাল, প্রভাষক উদ্ভিদবিদ্যা, সুনামগঞ্জ সরকারি কলেজ। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে নবম অধ্যায়ের উদ্ভিদ শারীরতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ বিষয়, শ্বসন। গত ক্লাসে আমাদের শ্বসন বিষয়ে যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো শ্বসনের সাধারণ আলোচনা এবং শ্বসনের ধাপগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে গ্লাইকোলাইসিস পরবর্তী আরো দুইটি ধাপ, যেগুলো হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ এবং ক্রেবস চক্র। তো প্রথমেই আসি পাইরুভিক অ্যাসিড জারণ সম্পর্কে। এটি একটি জৈব রাসায়নিক বিক্রিয়া। এখানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন পাইরুভিক অ্যাসিড, আমরা দেখেছি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, যা বিভিন্ন এনজাইম এবং কোএনজাইমের মাধ্যমে জারিত হয় এবং জারিত হয়ে অ্যাসিটাইল কোয়ে, NADH2 এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। এই ধাপটি হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ ধাপ। আমরা দেখি যে পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্রে প্রবেশের আগে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন করবে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসকে এরা মুক্ত করে দিবে। এটি একটা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া, অর্থাৎ এটি শুধুমাত্র জারণ প্রক্রিয়াই নয়, এটি কার্বন ডাই অক্সাইড মুক্ত করার একটি প্রক্রিয়া, যেটাকে আমরা অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া বলতেছি। প্রক্রিয়াটা আমরা নিম্নরূপে দেখাতে পারি। প্রথমে ডিকার্বক্সিলেজ নামক একটি এনজাইমের উপস্থিতিতে পাইরুভিক অ্যাসিড একটি যৌগ, যেটার নাম হচ্ছে থায়ামিন পাইরোফসফেট, যেটাকে আমরা সংক্ষেপে TPP বলে আখ্যায়িত করতেছি, এর সাথে বিক্রিয়া করে এখন কার্বন ডাই অক্সাইড মুক্ত করবে এবং TPP যৌগ তৈরি করবে। অর্থাৎ পাইরুভিক অ্যাসিড থেকে কোনো কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়ে যাওয়ার পরে যে অংশটুকু থাকবে সেটাই TPPর সাথে, অর্থাৎ থায়ামিন পাইরোফসফেটের সাথে যুক্ত হয়ে আমরা নামটা দিচ্ছি, সেটা হচ্ছে TPP যৌগ। দ্বিতীয়তে, এই TPP যৌগ অর্থাৎ থায়ামিন পাইরোফসফেটের সাথে পাইরুভিক অ্যাসিড যুক্ত হওয়ার পরে যে যৌগটি উৎপন্ন হচ্ছে সেটি ট্রান্স অ্যাসিটাইলের এনজাইমের উপস্থিতিতে লাইপোইক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড যৌগ তৈরি করতেছে এবং ওই যে পূর্ববর্তীতে আমরা TPP দেখেছি অর্থাৎ থায়ামিন পাইরোফসফেট, সেটি আবার মুক্ত হয়ে যাচ্ছে। তৃতীয় ধাপে এই যে উৎপন্ন অ্যাসিটাইল লাইপোইক অ্যাসিড যৌগ সেটি কোএনজাইমের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে অ্যাসিটাইল কোয়ে এবং লাইপোইক অ্যাসিডটি বিজারিত হয়ে যায়। সর্বশেষ ধাপে একটি NAD, যেটিও একটি কোএনজাইম, এটা বিজারিত লাইপোইক অ্যাসিডকে দুইটি হাইড্রোজেন গ্রহণ করানোর মাধ্যমে NADH2, আমরা NADH+H+ বলতে পারি, এটি পরিণত হয়ে যায়
এবং লাইপোইক অ্যাসিড জাত অবস্থা প্রাপ্ত হয়। আমরা বিক্রিয়াতে দেখতেছি লাইপোইক অ্যাসিড যেটি বিজারিত এটি NAD-র সাথে যুক্ত হয়ে লাইপোইক অ্যাসিড জারিত হয়ে যাচ্ছে এবং NADH+H+ উৎপন্ন হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে এক অণু পাইরুভিক অ্যাসিড হতে এক অণু আমরা কার্বন ডাই অক্সাইড পেয়েছি, এক অণু NADH+H+ পেয়েছি এবং এক অণু অ্যাসিটাইল CoA পেয়েছি। তার মানে যদি পাইরুভিক অ্যাসিড জারণে দুই অণু পাইরুভিক অ্যাসিড ব্যবহৃত হয়, যেটি গ্লাইকোলাইসিসে দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল, সেই দুই অণু পাইরুভিক অ্যাসিড থেকে দুই অণু কার্বন ডাই অক্সাইড, দুই অণু NADH+H+ এবং দুই অণু অ্যাসিটাইল CoA সৃষ্টি হবে। পরবর্তী আলোচনার বিষয় যেটি ক্রেবস চক্র অর্থাৎ সবাত শ্বসনের তৃতীয় স্টেপ, সেখানে আমরা দেখব যে এই বিক্রিয়া চক্রে পাইরুভিক অ্যাসিড জারণের মাধ্যমে যে অ্যাসিটাইল CoA সৃষ্টি হয়েছিল সেটি অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিজারিত হাইড্রোজেন বাহক উৎপাদন করবে। এবং যেহেতু এটি চক্র, তাই সবশেষে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পুনরায় উৎপাদিত হবে এবং চক্রটা গতিশীল থাকবে। এটিকেই আমরা ক্রেবস চক্র বা আরেকটি নাম ট্রাইকার্বক্সিক অ্যাসিড চক্র নামে অভিহিত করতেছি। ব্যাকগ্রাউন্ডে আমরা যে দেখতে পাচ্ছি উনি হচ্ছেন ক্রেবস চক্রের আবিষ্কারক, আমরা নাম বলবো। শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সৃষ্ট দুই অণু পাইরুভিক অ্যাসিড পরবর্তী পর্যায়ে দুই অণু কার্বন ডাই অক্সাইড, দুই অণু NADH2 এবং দুই অণু NH2 সৃষ্টি করেছে। আমরা দেখেছি সেটা পাইরুভিক অ্যাসিড জারণে। আমরা যে চক্রটি সম্পর্কে আলোচনা করতেছি সেটি হচ্ছে ক্রেবস চক্র। এটাকে আমরা সাইট্রিক অ্যাসিড চক্র বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র নামে পরিচিত করে থাকি। ইংরেজ প্রাণরসায়নবিদ স্যার হ্যান্স অ্যাডলফ ক্রেবস, যাকে আমরা একটু আগে বলেছি ব্যাকগ্রাউন্ডে যার ছবি দেখা যাচ্ছে, এই চক্রটা আবিষ্কার করেন বলে তার নাম অনুসারেই এটিকে ক্রেবস চক্র দেওয়া হয়েছে। 1937 সালে তিনি এই চক্রের তথ্য তুলে দেন। তিনি একে সাইট্রিক অ্যাসিড চক্র বলে আখ্যায়িত করেন, কারণ এই চক্রের প্রথম উৎপাদিত স্থায়ী পদার্থ হচ্ছে সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিডে 3টি কার্বক্সিল গ্রুপ থাকার কারণে এই চক্রটিকে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র আমরা বলে থাকি। অ্যাসিটাইল CoA মাইটোকন্ড্রিয়া প্রবেশ করবে, যেটা পাইরুভিক অ্যাসিড জারণের মাধ্যমে উৎপন্ন হয়েছিল এবং ক্রেবস চক্রে অংশগ্রহণ করবে। ক্রেবস চক্রের সব বিক্রিয়াই আমরা দেখব যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংঘটিত হয়। আমরা এই বিক্রিয়াগুলোকে পর্যায়ক্রমিকভাবে যদি একটু দেখানোর চেষ্টা করি, যে প্রথমে যদি আসি যে মাইটোকন্ড্রিয়ায় এই অ্যাসিটাইল CoA ম্যাট্রিক্সের মধ্যে প্রবেশ করবে এবং বিক্রিয়াটি আমরা একটু যদি দেখি যে উপরে থেকে যদি দেখি যে অ্যাসিটাইল CoA সৃষ্টি হলো, এই অ্যাসিটাইল CoA অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে, যেটি 4 কার্বন বিশিষ্ট এবং এক অণু পানি এর সাথে যুক্ত হয়ে, অর্থাৎ আমরা যদি অ্যাসিটাইল CoA এর কথা চিন্তা করি, অ্যাসিটাইল CoAটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে অ্যাসিটাইল CoA 2 কার্বন বিশিষ্ট। এটি এক অণু পানির সাহায্যে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট, আমি আবার বলতেছি 6 কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড এ পরিণত হয়। এটি একমুখী বিক্রিয়া এবং এই যে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হলো, এটি উৎপন্ন হইতে একটা এনজাইম, তার নাম হচ্ছে সাইট্রেট সিনথেস এনজাইম সহায়তা করে। পরবর্তীতে এই সাইট্রিক অ্যাসিড এটি থেকে এক অণু পানি হারিয়ে যায়, অর্থাৎ পানি বিয়োগ হয়। আমরা দেখতেছি ছবির মধ্যে যে পানি
পানি বিয়োগ হয়, হয়ে যেটিতে পরিণত হয় সেটি হচ্ছে অ্যাকোনাইটিক অ্যাসিড। এই বিক্রিয়ায় যে এনজাইম সাহায্য করে তার নাম হচ্ছে অ্যাকোনিটেজ। এই বিক্রিয়াটি কিন্তু দ্বিমুখী বিক্রিয়া। পরবর্তীতে এই সিস অ্যাকোনাইটিক অ্যাসিড আবার এখন পানি গ্রহণ করে, এখন পানি গ্রহণ করে এটি আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। এখানেও ফোনিটেস এনজাইম সাহায্য করে, এটিও দ্বিমুখী বিক্রিয়া। পরবর্তীতে এই আইসোসাইট্রিক অ্যাসিড দুইটি হাইড্রোজেন আয়ন হারিয়ে অক্সালোসাকসিনিক অ্যাসিডে পরিণত হয়। এখানে যে দুটি হাইড্রোজেন আয়ন হারালো সেই দুটি হাইড্রোজেন আয়ন এনডি বা এডিপি এর সাথে যুক্ত হয়ে উৎপন্ন করে NADH2 বা NADPH2। এই বিক্রিয়ায় আমরা দেখি আইসোসাইট্রিক ডিহাইড্রোজিনেস এনজাইম সহায়তা করতেছে, এটিও দ্বিমুখী বিক্রিয়া। এই যে অক্সালোসাকসিনিক অ্যাসিড উৎপন্ন হলো, এই অক্সালোসাকসিনিক অ্যাসিড পরবর্তী ধাপে এখন কার্বন ডাই অক্সাইড হারায়, দিয়ে আলফা কিটোগ্লুটিক অ্যাসিডে পরিণত হয়। এই বিক্রিয়ায় কার্বক্সিলেজ এনজাইম সাহায্য করে, যেটি আবার একমুখী বিক্রিয়া। পরবর্তীতে এই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড কোএনজাইম অর্থাৎ কোয়ের সাথে মিলিত হয়ে সাকসিনাইল কোয়েতে পরিণত হয়। এখানে এক অণু কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, NAD বিজারিত হয়ে NADH2 উৎপন্ন করে, এবং এখানে যে এনজাইমটা সাহায্য করে তার নাম হচ্ছে আলফা কিটোগ্লুটারিক ডিহাইড্রোজিনেস। এই বিক্রিয়াটিও আমরা দেখি যে একমুখী বিক্রিয়া। এই সাকসিনাইল কোয়ে কোএনজাইম হারিয়ে সাকসিনিক অ্যাসিডে পরিণত হয়। এখানে এক অণু জিডিপি থেকে এক অণু জিটিপি তৈরি হয়। এই বিক্রিয়ায় যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে সাকসিনিক থায়োকাইনেজ। বিক্রিয়াটি দ্বিমুখী। পরবর্তীতে এই সাকসিনিক অ্যাসিড দুটি হাইড্রোজেন অণু হারিয়ে ফিউমারিক অ্যাসিডে পরিণত হবে, যেখানে FAD হতে FADH2 তৈরি হবে। এখানে ডিহাইড্রোজেনেস এনজাইম সাহায্য করবে, এটি দ্বিমুখী বিক্রিয়া। এই ফিউমারিক অ্যাসিড থেকে পরবর্তীতে একটি পানিযুক্ত হয়ে এক অণু পানিযুক্ত হয়ে এটি ম্যালিক অ্যাসিডে পরিণত হয়, যেখানে ফিউমারেজ এনজাইম সাহায্য করে। ম্যালিক অ্যাসিড দুইটা হাইড্রোজেন হারিয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হবে, এবং এখানে NAD থেকে NADH2 উৎপন্ন হবে, এবং এই বিক্রিয়া আবার ডিহাইড্রোজেনেস এনজাইম সাহায্য করবে, এটি দ্বিমুখী বিক্রিয়া। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পরবর্তী আবার অ্যাসিটাইল কোয়ের সাথে যুক্ত হয়ে সাইট্রিক অ্যাসিড সৃষ্টি করে এই চক্রকে চালু রাখবে। তাহলে আমরা দেখি যে এক অণু অ্যাসিটাইল কোয়ে বিভিন্ন চক্রাকার ধাপ শেষ করে এখানে অনেক পদার্থ উৎপন্ন করতেছে। তো আমরা যদি কেফ চক্রে উৎপন্ন পদার্থগুলো দেখি, যে এখানে আমরা দেখতে পাবো প্রতি অণু গ্লুকোজ জারণে দুইবার ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সম্পাদিত হবে, কারণ আমরা দেখছি যে এক অণু অ্যাসিটাইল কোয়ে একবার চক্র শেষ করতেছে, কিন্তু পাইরুভিক অ্যাসিড জারণের সময় কিন্তু দুই অণু অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়েছে, যে কারণে
এখানে দুইবার ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বা ক্রেবস চক্র যেটি বলি সেটি কিন্তু সম্পাদিত হবে, এবং প্রত্যেকবার এক একটা অ্যাসিটাইল হয়ে জারিত হয়ে 2 অণু কার্বন ডাই অক্সাইড, আমরা যদি ছকের মধ্যে একটু খেয়াল করি, 2 অণু কার্বন ডাই অক্সাইড পাবো, 2 অণু NADH2 পাবো, 1 অণু FADH2 পাবো, এবং 1 অণু ATP বা GTP আমরা পাবো। আমরা যদি একটু ক্রেবস চক্রের গুরুত্ব নিয়ে কথা বলি, যে ক্রেবস চক্র শক্তি উৎপাদনের একবারে প্রধান কেন্দ্র। শ্বসনে উৎপাদিত শক্তির অধিকাংশই এই চক্রের মধ্যে ঘটে। এই শক্তি উদ্ভিদের বিভিন্ন বিপাকীয় কাজে, যেমন আমরা যদি বলি খনিজ লবণ শোষণ, পানি শোষণ, পরিবহন, বৃদ্ধি, চলন, পুষ্পায়ন, সকল ধরনের কাজে এগুলো ব্যবহৃত হয়। এই চক্রে কিছু অন্তর্বর্তী যৌগ আমরা দেখছি যে কিছু অন্তর্বর্তী যৌগ থেকে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, কিটো অ্যাসিড এই ধরনের বিভিন্ন যৌগ উৎপন্ন হবে। ক্রেবস চক্র নাইট্রোজেন বিপাকীয়, অর্থাৎ আমরা যদি দেখি যে নাইট্রোজেন বিপাকীয় হয়ে সেটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড উৎপাদনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড প্রস্তুতির জন্য খুবই অপরিহার্য কিছু যৌগ আছে, যেমন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটি ক্রেবস চক্রে আমরা দেখতে পাই। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, এইগুলো আমরা ক্রেবস চক্রে দেখতে পাই। এই চক্রেই কিন্তু এগুলো উৎপাদিত হচ্ছে। ক্লোরোফিল, সাইটোক্রোম, ফাইকোবিলিন এগুলো পাইরু যৌগ। এই যৌগগুলোর উৎস হচ্ছে সাকসিনিল কোয়ে, যেটি ক্রেবস চক্রের একটি অন্যতম যৌগ আমরা দেখেছি চক্রের মধ্যে। ক্রেবস চক্রে বিভিন্ন জৈব অ্যাসিড সাধারণভাবে উদ্ভিদের জৈব অ্যাসিড বিপাকে অংশগ্রহণ করে। ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো অপচিতিমূলক অর্থাৎ ক্যাটাবলিক, তবে কিছু অন্তর্বর্তী যৌগ উৎপন্ন হয় বলে এগুলো মেটাবলিক ধর্ম প্রদর্শন করে, অর্থাৎ উপচিতিমূলক ধর্ম প্রদর্শন করে। যেমন আমরা দেখি যে সাইট্রেট থেকে ফ্যাটি অ্যাসিড, সাকনাইল কোয়ে থেকে পরফাইরিন, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে গ্লুকোজ, এগুলোর কিন্তু সংশ্লেষণ আমরা দেখতে পাই। তো এই হলো মোটামুটি আমাদের আজকের আলোচনার বিষয়। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সকলকে।